জীবিত থেকেও এ যেন মৃত্যুর মতো এক ঘোর অমানিসা। চোখ হাত বেঁধে ফেলে রাখা হয়েছে বছরের পর বছর জীবন্ত লাশ হিসেবে। সেই মৃত্যুপুরী থেকে ফিরে আসা তরুণ এক আইনজীবী ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান। ৮ বছরের বন্দিশালার নির্যাতন যেন হার মানায় কল্পিত গল্পকেও। অন্ধকার জীবনের সেই ভয়াল অভিজ্ঞতা জানিয়েছেন এনটিভিকে। দর্শক, রনি রায়হানের ক্যামেরায় সেই গল্প তুলে ধরেছেন নাজিবুর রহমান। আমার কাছে মনে হয়েছিল যে আমি জীবন্ত অবস্থায় কবরে ঢুকেছি, জীবন্ত অবস্থায় আমি কবর দিয়ে এটা আমার এরকম মনে হয়। সবচেয়ে কষ্ট লাগতো সন্তানদের জন্য, যে আমি যদি জানতাম যে আমার সাথে এই আচরণ করবে, একটু আদর করে দিয়ে আসতাম, দুইটা মেয়েকে একটু আদর করে দিয়ে আসতাম। এতদিনের জন্য ওদের সাথে আলাদা হয়ে যাবো আমি চিন্তাও করতে পারিনি। কাঁদতে কাঁদতে চোখের পানিও শুকিয়ে গেছে ব্যারিস্টার আরমানের। ৮ বছর পর মায়ের কাছে ফিরে আসাটা আরমানের কাছে কল্পনারও অতীত। তার কাছে পুরো সময়টা ছিল এক বিভীষিকাময় অধ্যায়। ২০১৬ সালে আরমানের আকাশ গুটিয়ে যায় পৃথিবীর আলো থেকে। জীবনের ৮টি বছর কালো কাপড়ে ঢাকা ছিল আরমানের দুই চোখ। 24 আওয়ার ব্লাইন্ডফোল্ড, চোখ বেঁধে রাখবে, এমনভাবে চোখ বাঁধতে হবে যাতে নাক থেকে কপাল পর্যন্ত চোখটা বাঁধা থাকতে হবে, এবং দৃঢ়ভাবে চোখ বাঁধা থাকতে হবে যাতে যে সামনে যে আছে তাকে তো দেখতে না পারে, সেই জন্য দিনের আলোটাও দেখতে না পারে। এইভাবে চোখ বাঁধা থাকার নিয়ম। তারপর হ্যান্ডকাফ, 24 ঘন্টা হাত করার পরানোর নিয়ম। দিনের বেলা সামনে, রাতের বেলা হাতের পিছনে। দিনের বেলা থেকে রাত 12টা পর্যন্ত হাত পিছনে সামনে, রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত হাত পিছনের দিকে সবাইকে। এটাই ওখানকার। শুধু রমজান মাসের চাঁদ রাতে তারা বলতো যে আজকে চাঁদ দেখা গেছে, তারাবি নামাজ পড়েন, এতটুকু তারা বলতো। এবং রমজান মাসে সেহরি দেওয়া হতো এবং ইফতার দেওয়া হতো। প্রভৃতির জন্য যে খাবারের বরাদ্দ যতটুকু, তার হাফ বন্দীদের জন্য বরাদ্দ ছিল। আয়নাঘরের ঘুটঘুটে অন্ধকারেই গভীর রাতে অন্য কক্ষ থেকে বন্দীদের কান্না ভেসে আসতো আরমানের কানে। আমি বহু রাত কাটিয়েছি লোকজনের কান্নার আওয়াজে, চিৎকার আওয়াজে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ শিশুর মতো চিৎকার করতে শুনেছি আমি রাতের পর রাত জাগ্রত অবস্থায়। যেখানে ইন্টারোগেশন হতো সেটা আমার খুব কাছে ছিল। এই জন্য মানুষের কান্নার এবং চিৎকার এবং অমানবিক নির্যাতনের আওয়াজে আমি বহু রাত না ঘুমিয়ে জেগে থাকতে হয়েছে। আমি এটাও শুনতাম যে লোকজন আত্মহত্যার চেষ্টা করেছে, এরকম বিভিন্ন কথা আমার কানে আসতো। আমি এরকম কানে আসতো যে বিভিন্ন কয়েকজন বন্দী অনসন্ধান করছে, খাওয়া বন্ধ করে দিয়েছে, তাদেরকে হাত পা বেঁধে নাকের নল দিয়ে খাবার খাওয়ানো হচ্ছে। এটা আমার এরকম তথ্য আমার কানে আসছে। এমন লোক আছে যারা খাবার বন্ধ হওয়ার কারণে, তাদের মৃত্যু আশঙ্কা হওয়ার কারণে তাদেরকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, ভিটামিন ইঞ্জেকশন, কিন্তু মৃত্যু যত না হতে পারে। বন্দীদেরকে মৃত্যুর চোখ কঠোর এবং মৃত্যুর চোখ খারাপ এক অভিজ্ঞতা তাদেরকে যে দেওয়ার প্রক্রিয়া এখন হচ্ছিল যেখানে আমি ছিলাম। আমাকে বলা হয়নি আমি কোথায় আছি, আমাকে বলা হয়নি আজকে কয় তারিখ, আমাকে এটুকু বলো। তারা বলতো না এখন কটা বাজে, আমি বলতাম আমি নামাজ পড়বো কীভাবে, বলতো যে আদেশ সময় বলা যাবে না। এবং আশেপাশে মসজিদ ছিল, হালকা আজান শোনা যেত। যখন আজান শোনা যেত তখন তারা মিউজিক ছেড়ে দিত যাতে আজান শুনতে না, বলতো যে এটাই আদেশ। সময় বুঝতে না পারে, লোকেশন বুঝতে না পারে, টাইম বুঝতে না পারে, আজানটা যেন শুনতে না পারে, এটাই আদেশ ছিল। এভাবেই 8 বছর কেটে যায়। তো সময়কে কাটতো সত্যিকার অর্থে বলতে একমাত্র আধ্যাত্মিক বিশ্বাসই আমাকে বাঁচিয়ে রেখেছে। কিভাবে তার জীবনে নেমে এসেছে এমন অন্ধকার, সেসব কথাও বলেছেন মেধাবী আইনজীবী ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান। 2016 সালের অগস্ট মাসের রাতে এসে সাদা পোশাকে এসে আমাকে তারা বলেন যে আমাদের কিছু প্রশ্ন আছে, আমাদেরকে যেতে হবে সাথে করে। আমি জানতে চাইলাম আপনারা কারা। তারা বললো যে একটু কষ্ট করে চলেন, গেলেই বুঝতে পারবেন আমরা কারা। তো আমি প্রথমে যেতে চাইনি, কিন্তু তারপর তারা যখন বল প্রয়োগ করছে, ঘরে বাচ্চারা আছে, মহিলারা আছে, আমি দেখলাম এদের সামনে এখন সিন ক্রিয়েট করার কোনো সুযোগ নেই। তো আমি তাদের সাথে কোঅপারেট করতাম আর কি। গাড়িতে উঠেই তারা আমার চোখ বেঁধে ফেলল। তখন আমি অবজেকশন দিলাম যে আমি তো আপনাদের সাথে কোঅপারেট করছি, চোখ বাঁধছেন কেন? তখন যে এটাই আমাদের নিয়ম। আমি চিন্তা করতে পারিনি যে আমি কোনোদিন দিনের আলো দেখব। আমার বিশ্বাস ছিল যে আমার মৃত্যু এখানে হবে,
আর যদি এই স্বৈরাচার সরকার থাকতে না পারে হয়তো যাওয়ার আগে আমাদেরকে হত্যা করে রেখে দিয়ে যাবে, এটাই আমার বিশ্বাস ছিল। যখন আমাকে সেল থেকে বের করে গভীর রাতে, আমি মনে করেছি আমাকে মেরে ফেলা হবে। পরে যখন আমাকে খোলা প্রান্তরের চোখ বাঁধা অবস্থায় নামানো হয়, আমি মনে করছি যে আমি এখনই গুলির আওয়াজ শুনবো, তারপর আমি আর থাকবো না। কিন্তু কিছু সময় দেখলাম যে গাড়ির আওয়াজ, জোরে গাড়ি চলে গেল। 1 ঘন্টা পর আমি একটু আস্তে আস্তে করে চোখটা খোলার চেষ্টা করলাম, দেখলাম যে অন্ধকার একটা মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে, খুব একটা আলো দেখা যাচ্ছে। তারপরে 1.5-2 ঘন্টা হাঁটার পরে আমি ওখানে যেয়ে পৌঁছাই এবং ওখানকার লোকজন আমাকে জানা যায় এটা দিয়া বাড়ি। তখন বুঝতে পারলাম যে আমাকে দিয়ে বাড়িতে তারা ড্রপ করে দিয়ে গেছে। সদ্য বিদায়ী সরকারের আমলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুম হওয়াদের তালিকায় অন্যতম ছিলেন ব্যারিস্টার আরমান। তিনি কোনো রাজনীতির সাথে যুক্ত ছিলেন না, তবুও এক দুর্বিষহ বন্দি জীবন তাকে করেছে ক্ষতবিক্ষত। মানুষের মৌলিক মানবিক অধিকার, মৌলিক রাজনৈতিক অধিকার, মৌলিক সামাজিক অধিকার, মৌলিক ধর্মীয় অধিকার, মৌলিক ব্যক্তিগত জীবনের অধিকার কেউ নিতে পারবে না কখনো। এটাই আমার স্বপ্ন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বঙ্গোপসাগর আবারও বিক্ষুব্ধ হয়ে উঠেছে। উপকূল হয়ে দমকা বাতাস দেশের নদী তীরবর্তী এলাকাগুলোতে ছড়িয়ে পড়েছে। উপকূলের সব জেলা ও সিলেটে মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। আগামী 3 দিন বৃষ্টি আরও বাড়তে পারে। দেশের বাকি এলাকাগুলোতেও বৃষ্টি চলতে পারে। আবহাওয়া অফিস পূর্বাভাসে এমনটা বলা হয়েছে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সাগরে অবস্থানরত নৌযানগুলোকে উপকূলের কাছে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর শক্তিশালী হয়ে উঠেছে। একই সঙ্গে সাগরে সুস্পষ্ট লঘুচাপের কারণে প্রচুর মেঘ তৈরি হয়েছে। ফলে আগামী 3 থেকে 4 দিন সারা দেশে প্রচুর বৃষ্টি হতে পারে। মাসের বাকি সময় জুড়ে থেমে থেমে বৃষ্টি থাকতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার শনির আখড়ায় পুলিশের গুলিতে নিহত হন ভৈরবের কিশোর শহীদ জুবায়ের আহমেদ। পুত্রশোকে পাগলপ্রায় মা হোসনেরা বেগম। বুকের ধনকে যারা এমন নির্মমভাবে হত্যা করেছে তাদের বিচার চান মা। অভাবের সংসারে ছেলেকে হারিয়ে দিশেহারা তিনি। জুবায়ের হত্যার বিচার দাবি করেছেন প্রতিবেশীরাও। এদিকে ভৈরব শহরের পাওয়ার হাউস মোড়কে শহীদ জুবায়ের চত্বর নামকরণের দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতাকর্মীরা। ভৈরব থেকে মুস্তাফিজ আমিনের পাঠানো রিপোর্ট। ভৈরবের আগানগর ইউনিয়নের গোকুলনগর গ্রামের হোসনেয়ারা বেগম 2 ছেলে জুবায়ের ও জুনায়েদকে নিয়ে থাকতেন বাবার বাড়ি। অসুস্থ দিনমজুর স্বামীর সংসারে শুধুই অভাব, তাই পরিবারের হাল ধরতে কাঠমিস্ত্রির কাজ শুরু করেন জুবায়ের। 6 মাস আগে মা বাবা ছোট ভাইকে নিয়ে ঢাকার শনির আখড়ায় একটি ফার্নিচারের দোকানে 12,000 টাকা বেতনে কাজ শুরু করেন। ঢাকায় কোটা বিরোধী আন্দোলন শুরু হলে জুবায়ের ছাত্রদের সাথে যোগ দেন। মায়ের নিষেধ সত্ত্বেও গত 4 আগস্ট আন্দোলনে গেলে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। মা খাবার নিয়ে বসেছিলেন ছেলে ফিরবে বলে, কিন্তু দুপুর গড়িয়ে বিকেল নামে জুবায়ের আর ফিরে না। শনির আখড়া, যাত্রাবাড়ি সহ আশপাশের এলাকায় খোঁজ করেও পাওয়া যায়নি জুবায়েরের সন্ধান। পরের দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাওয়া যায় ছেলের লাশ। প্রায়টা করতে করতে 5টা বাজে গেছে, 5টা বাজে গেছে, অন্য কই আয় না কই গেল গা। আবার গেছে হজনে কেন গিয়া বিচারি পাই না, গিয়া ওই আমার ছেলে ওতলা গিয়া দিয়ে লাশ দাফন চাপন করে ফালাইতে লাগছে আমার ছেলেরা এক সাইডে। পরে আমার ছেলেরা আমার বোনের জামাই পরে আমি পরে লই। জুবায়েরের নানা বাচ্চু মিয়ার দাবি, সহায়তা নিয়ে তার মেয়ের পরিবারের পাশে যেন দাঁড়ায় সরকার। যে আমার নাতিরা হাল ধরে আছি, মানে নাতিরা মারা গেছে, আমি সরকারের কাছে দাবি জানাই আমার মেয়ের পাশে সরকার, যে কোনো সরকার যাক, আমার মেয়েটার পাশে সরকারের দাঁড়ায়। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় শিক্ষার্থীদের দাবি, ভৈরব শহরের রেলওয়ের পাওয়ার হাউস সংলগ্ন রাস্তার মোড়টিকে শহীদ জুবায়ের আহমেদ চত্বর নামকরণের। এই দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। এনটিভি নিউজ ডেস্ক। কৃষি নির্ভর জেলা নড়াইলে চিংড়ি চাষে ঝুঁকছে কৃষক। ধানসহ অন্যান্য ফসলের তুলনায় অধিক লাভ হওয়ায় কৃষক গলদা চিংড়ি চাষ করছেন।
চিংড়িতে ক্ষতিকারক কোনো ওষুধ প্রয়োগ না করায় এরই মধ্যে কয়েকটি দেশে রপ্তানি হচ্ছে নড়াইলের গলদা চিংড়ি। নড়াইল প্রতিনিধি মনির চৌধুরীর পাঠানো রিপোর্ট। নড়াইলে একসময় আবাদ হতো ধান, গম সহ অন্যান্য ফসল। এখন সেই কৃষি জমিতে চাষ হচ্ছে মিঠা পানির গলদা চিংড়ি। সদর, লোহাগাড়া ও কালিয়া উপজেলায় দিন দিন বাড়ছে গলদা চিংড়ির চাষ। তুলনামূলক কম খরচে বেশি লাভ হওয়ায় চাষিরা চিংড়ি চাষের পরিধি বাড়াচ্ছেন। চিংড়িতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেলি পুষ না করায় এরই মধ্যে রপ্তানি হয়েছে জাপান, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ভিয়েতনাম সহ বেশ কয়েকটি দেশে। গলদা চিংড়ির সম্ভাবনার এক নতুন দুয়ার খুললেও আতঙ্কের বিষয় হলো কৃষি জমি হ্রাস নিয়ে। ধান চাষে লস হওয়ার কারণে আমাদের দেশের কৃষকরা ঘের অর্থাৎ চিংড়ি চাষে উদ্বুদ্ধ হয়েছে। ইন্টার পাস করার পরে নিজেও একটা ঘের নিয়ে চিংড়ি মাছের এবং সাদা মাছের ব্যবসা শুরু করি। চিটাগাং, খুলনা বিভিন্ন দেশের যে ব্যাপারীরা আসে ওরা তো বাইরে চালান দেয় বিদেশে। টাস্ক ফোর্স গঠন করে আমাদের মতন সমিতিকে সাথে নিয়ে যৌথভাবে একটা মাঠ লেভেল থেকে শুরু করে উচ্চ পর্যায়ে দিয়ে প্ল্যানিং করে কাজ শুরু করতে হবে। চিংড়ি চাষিদের সব ধরনের সহায়তার কথা জানিয়েছেন এই মৎস্য কর্মকর্তা। আমাদের মাঠ পর্যায়ের কর্মীরা এবং আমাদের অফিসের কর্মকর্তা কর্মচারীরা ফিল্ড পর্যায়ের চাষিদের সাথে নিবিড় যোগাযোগ রেখে এখানে নিরাপদ মাছ উৎপাদনের জন্য আমরা কাজ করে থাকি। নড়াইলে ২,২৮৭ হেক্টর জমিতে ৫,৩৯১টি ঘের রয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। স্বৈরাচার শেখ হাসিনার সরকার অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধার সনদ দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনায় তিনি কথা বলেন। ছাত্রকে রিক্রুট করে আমার ব্যাটালিয়নের সৈনিক বানিয়েছে, 1 মাস ট্রেনিং দিয়ে এই সশস্ত্রকে নিয়ে রণাঙ্গনে লড়াই করেছে। তারা কোনো সার্টিফিকেটের পরোয়া করে নাই। যুদ্ধ শেষ, তারা রাইফেলটা আমাদের কাছে জমা দিয়ে বাড়ি চলে গিয়েছে। তাদের জায়গা দখল করে বসেছে ভুয়া মুক্তিযোদ্ধার দল। 1971 সালে মুক্তিযুদ্ধের সংখ্যা ছিল 80,000, এখন কিভাবে 2.5 লাখ হলো? এটার কৃতিত্ব আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে দিতে হবে। 16 জন সচিব, সরকারের সচিব, তারা এই সরকারের আমলে প্রমাণিত হয়েছে এরা ভুয়া মুক্তিযোদ্ধা। অতীত সরকারের একজন মন্ত্রী যার বয়স যুদ্ধের সময় ছিল 9 বছর, সরকারের মন্ত্রী 9 বছর বয়স, সেও মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পেয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকে আজম বলেছেন, ভুয়া সনদ নিয়ে যারা মুক্তিযোদ্ধা সেজেছেন তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। সকালে চট্টগ্রাম সফরকালে কয়েকটি ক্ষতিগ্রস্ত থানা পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকে আজম। এ সময় ক্ষতিগ্রস্ত থানাগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্থানীয়দের সহযোগিতা করার আহ্বান জানান তিনি। এর আগে উপদেষ্টা সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মুক্তিযোদ্ধা নানান আঙ্গিকেই হয়েছে, নানানভাবে হয়েছে। সেই সমস্তগুলোকে আমরা যাচাই বাছাই করে যাদেরকে সত্যিকার পাবো তারা থাকবে, আর যাদেরকে পাবো না তারা চলে যেতে হবে। কিছু বিশেষ দাবি নিয়ে রাজধানীর শাহবাগ এলাকায় বিক্ষোভ সমাবেশ করছেন আউটসোর্সিং পেশায় নিয়োজিতরা। সেখানে আছেন সহকর্মী নূর হোসেন। সরাসরি যাচ্ছি। নূর, মূলত কি দাবি নিয়ে সমাবেশ করছেন আউটসোর্সিং পেশায় নিয়োজিতরা? সকাল 9টার পর থেকেই শাহবাগের যে মোড়টি রয়েছে সেই মোড়টিতেই সমাবেশ করছে সরকারি যে বিভিন্ন অফিস আছে, বিভিন্ন হাসপাতাল আছে, সেই হাসপাতালগুলোতে যারা চুক্তিভিত্তিক কাজ করেন, যাদের স্থায়ী চাকরি নেই, সরকারিভাবে যারা স্থায়ীভাবে চাকরি করেন না, তারা সবাই এখানে এসে জড়ো হয়েছেন। তারা দাবি করছেন দীর্ঘদিন ধরে তারা চাকরি করলেও তারা সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না, তাদেরকে একরকম বঞ্চিত করে রাখা হচ্ছে। এবং তারা এটাও বলছেন যে বিগত কয়েক বছর ধরে সরকারি চাকরিতে 4র্থ শ্রেণীর যে চাকরিটি রয়েছে সেই চাকরিতে সরাসরি কোনো নিয়োগ হচ্ছে না। সরাসরি নিয়োগ না দিয়ে সেখানে চুক্তিভিত্তিক
কাজের উপর ভিত্তি করে আলাদা করে নিয়োগ দেওয়া হয় এবং তাদেরকে তারা বলছেন যে ঠিকাদারি প্রতিষ্ঠানের আওতায় রেখে কাজ করানো হয় এবং এই যে সরকারি চাকরির যে বেতন, সরকারি চাকরির যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলোর কোনোটাই তারা পান না। যেহেতু ঠিকাদারি প্রতিষ্ঠানের হাত হয়ে তাদের কাছে বেতন আসে, সেই ক্ষেত্রে তারা বলছেন যে তাদের অনেকের 2 মাসের, 3 মাসের, এমনকি 6 মাসের টাকাও বকেয়া রেখে দেওয়া হয়। এর বাইরে উৎসব সহ অন্যান্য যে বোনাসগুলো সরকারি চাকরিজীবীরা পান, তারা সরকারি অফিসে কাজ করার পরও তারা কোনো ধরনের বোনাস অথবা সুবিধা তারা পান না। এই জন্য তারা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছে তাদের উপর যে বৈষম্যগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে সেই বৈষম্যগুলো বিবেচনায় নিয়ে তারা যে অফিসে কাজ করেন, যে কার্যালয়ে, যে দপ্তরে কাজ করেন, যে হাসপাতালে চাকরি করেন, সেখানে তাদেরকে স্থায়ীকরণ করতে হবে, জাতীয়করণ করতে হবে এবং জাতীয়ভাবে সরকারি চাকরির 4র্থ শ্রেণী অথবা তারা যে শ্রেণীতেই কাজ করেন সেই শ্রেণীতে যে সমস্ত অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, বেতন আদি রয়েছে, সেই সুযোগ সুবিধাগুলো তাদেরকেও নিশ্চিত করতে হবে। এই দাবিতেই তারা শাহবাগে সমাবেশ করছেন। এখান থেকে তারা তাদের দাবি দেওয়া জানাচ্ছেন। নাজনীন। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 9টি দান বাক্স থেকে 3 মাস 26 দিন পর এবার 28 বস্তা টাকা পাওয়া গেছে। সেই সঙ্গে মিলেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়নাও। এখন চলছে গণনার কাজ। সকালে কিশোরগঞ্জ জেলা দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল তরিকুল ইসলাম, কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে 9টি দান বাক্সগুলো খোলা হয়। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ সহ 6 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে 70 জন ব্যাংক কর্মকর্তা কর্মচারী, পাগলা মসজিদ ও মাদ্রাসার 34 জন শিক্ষক ও 102 জন ছাত্র টাকা গণনা শুরু করেন। এর আগে চলতি বছরে 20 এপ্রিল মসজিদের দান বাক্স খুলে 7,78,67,537 টাকা পাওয়া গিয়েছিল। দেশের নির্বাচনী প্রক্রিয়া, বিচার বিভাগ সহ বিভিন্ন খাতে প্রয়োজনীয় সংস্কারের পর বর্তমান সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে তিনি এসব কথা বলেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। গ্লোবাল সাউথ মে ভারতের আয়োজনে থার্ড ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। শুরুতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধনী বক্তব্য রাখেন। ফার্স্ট রেসপন্ডার की तरह अपने मित्र देशों की सहायता कर रहा है। ভারত, বাংলাদেশ ছাড়াও যুক্তরাজ্য, শ্রীলঙ্কা, ভুটান ও আফগানিস্তানের সরকার প্রধানগণ এই সামিটে যোগ দেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা তার বক্তব্যের শুরুতেই বাংলাদেশের তরুণদের কথা স্মরণ করেন, যারা বাংলাদেশে দ্বিতীয় বিপ্লবের কারিগর ছিলেন। Our young generation have impressed upon the people of their aspirations for a revolutionary change, restoration of all institutions of the state to ensure democracy and human rights through a meaningful reform. Much of the Dhaka has turned into graffiti capital of the world. Young students and children aged as young as 12 to 13 have been painting the walls of this 400-year-old city with images of a new democratic environment-friendly Bangladesh. কার্বন নিঃসরণ, সম্পদ কুক্ষিগত করা এবং বেকারত্ব, এই 3 সমস্যাকে শূন্যের কোটায় নামিয়ে নিয়ে আসার মাধ্যমে একটি বৈষম্যহীন ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এগুলো বাস্তবায়ন করা গেলে বিশ্বের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত হবে বলেও উল্লেখ করেন প্রফেসর ইউনূস। Our task is now to carry out vital reforms in our electoral system, judiciary, local government, media, economy, and education. We are holding dialogue with political parties, civil society leaders, and experts to give shape to democratic aspirations of our revolutionary students. Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair, and participatory elections can be held. বাংলাদেশের রাজধানী ঢাকাকে গ্রাফিতির রাজধানী উল্লেখ করে ভারতীয় প্রধানমন্ত্রীকে দ্রুত বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ব্যাপারে অনুসন্ধান করতে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব ছাত্র আহত হয়েছেন সরকারি হাসপাতালে তাদের বিনামূল্যে চিকিৎসা সহ যাবতীয় চিকিৎসা ব্যয় সরকার বহন করবে। আর 90 দিনের মধ্যে দেশের ভঙ্গুর স্বাস্থ্য খাতকে জনমুখী করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী স্বাস্থ্য আন্দোলন। 90 দিনের কাউন্টডাউন শুরু হচ্ছে আজ থেকেই। বিকেলে কুর্মিটোলার স্বাস্থ্য হাসপাতালে আহতদের পরিদর্শন শেষে তারা এ দাবি জানান। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, আন্দোলনে হতাহতদের যেসব হাসপাতাল চিকিৎসা দেওয়ার নামে নৈরাজ্য করেছে, লুটপাট করেছে, তাদের সেই অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আহতদের চিকিৎসায় স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট খোলার দাবিও জানান শিক্ষার্থীরা। সরকারি হাসপাতালে গাদাগাদি না করে রাষ্ট্রীয় খরচে প্রাইভেট হাসপাতালে চিকিৎসার দাবি জানান তারা। প্রয়োজনে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা ফি মওকুফের ব্যবস্থা নেওয়ার আহ্বানও তাদের। আপনারা যদি 90 দিনের মধ্যে আমাদের এই ভঙ্গুর স্বাস্থ্যখাতকে জনমুখী করতে পারেন, সেক্ষেত্রে আমাদের ছাত্র নাগরিকের যে ধরনের সহায়তা প্রয়োজন, আমাদের জায়গা থেকে আমরা সেই ধরনের সহায়তা আপনাদেরকে সব সময় দিব। প্রত্যেকটি জায়গায় হোক সরকারি হোক বেসরকারি হসপিটালগুলোতে যেন যারা আন্দোলনকারী রয়েছে, যে বয়সেরই হোক না কেন, আন্দোলনকারী যারা রয়েছে ঢাকার হোক ঢাকার বাইরের হোক, সকলের এই চিকিৎসা ফিটি যেন মওকুফ করা হয়। যার যার জায়গায় সিনসিয়ারলি কাজ করেন, পরিবর্তন আসবেই। এখানে ভয় পাওয়ার কিছু নেই, কারণ বিগত 17 বছর আপনাদেরকে এই সিস্টেমের মধ্যে দিয়ে আসতে হয়েছে। এখন আপনারা ভয়ে ভীত না হয়ে যার যার জায়গায় আপনাদের দায়িত্বগুলি পালন করেন, পরিবর্তন নিশ্চয়ই আসবে। বাংলাদেশের বন্ধু হলে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। দুপুরের প্রেস ক্লাব মিলনায়তনের সমাবেশে তিনি একথা বলেন। বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, যারাই ভবিষ্যতে গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র কায়েম করবে, তাদেরকে পরাজিত করে ছাত্র জনতা আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। মেজবাহ হাসানের রিপোর্ট। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে ছাত্র জনতার উপর দলীয় নেতাকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেওয়ার ঘটনাকে শেখ হাসিনার সন্ত্রাসী কাজ উল্লেখ করে অবিলম্বে তার দল আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। তারা যে এত জিঘাংসু রক্তপিপাসু একটি দল বাংলাদেশের রাজপথে। প্রধান অতিথির বক্তব্যে হাফিজউদ্দিন আহমেদ বলেন, যে গণহত্যা চালিয়েছে শীঘ্রই তার বিচার হবে। শেখ হাসিনা ইতিহাসে সবচেয়ে বড় ঘাতক। এখানে অন্যায় অভিযান নাই, কত মায়ের মুখ খালি করেছে। আমরা এই সভা থেকে দাবি করবো তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। তার পরিণতি হবে রোমানিয়ার চাউচেস্কুর মতো, তার পরিণতি হবে ইটালির মুসলিনের মতো। এবং ভারতকে বলবো, যদি বন্ধুত্ব করতে চান তাকে বাংলাদেশে ফেরত পাঠান। তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে, আরো বহুত হবে। আপনারা মুক্তিযুদ্ধে আমাদেরকে সাহায্য করেছেন, অনেক কৃতজ্ঞ। কিন্তু এই দেশকে প্রভু হওয়ার কোনো চেষ্টা করবেন না। এদিকে নরসিংদীতে ছাত্র আন্দোলনে নিহত তাহমিদের কবর জিয়ারত করে ডাক্তার মঈন খান বলেন, নতুন প্রজন্ম বাংলাদেশের তথাকথিত কলুষিত রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। এখানে যত স্বৈর শাসক আসুক, যারা গণতন্ত্রের নামে দেশে একনায়কতন্ত্র কায়েম করেছে, তাদেরকে পরাভূত করে ছাত্র জনতা বাংলাদেশের যে মৌলিক আদর্শ গণতন্ত্র এবং মানবাধিকার তা পুনঃপ্রতিষ্ঠিত করবে। সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত এমএসটি এর শিক্ষার্থী ইয়ামিনের কবর জিয়ারত করেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।